স্মার্ট অবজেক্টস আর নর্মাল লেয়ারের মধ্যে যে পার্থক্য সেটাও বলা হবে আজকে, যে কি কি কাজ করে কি কি কাজ করে না। তো প্রথমে আমরা যদি এটা জানি যে স্মার্ট অবজেক্ট জিনিসটা কি, কেউ কি বলতে পারেন? না, ফটোশপে অনেকেই কাজ করেন আমি জানি, স্মার্ট অবজেক্ট সম্পর্কে অনেকের ধারণা আছে কিনা, হ্যাঁ কেউ কিছু বলতে পারেন কিনা সেটাই আমি জিজ্ঞেস করতেছি। আপনি জানেন ভাইয়া? আপনাকে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ আপনাকে, হ্যাঁ হ্যাঁ আপনাকে না, আপনাকে পিছন একবারে দেয়ালের সাথে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আমরা যদি ফার্স্টে ডিফারেন্সটা দেখে নেই যে নর্মাল লেয়ারের সাথে স্মার্ট অবজেক্টের পার্থক্যটা কি, তাহলে বোঝা আমাদের জন্য বোঝাটা ইজি হয়ে যাবে। ডিফারেন্স জানলেই তো আসলে কি পার্থক্য সেটা যদি জানি তাহলে আসলে দুইটার আমরা ডেফিনেশনও বের করতে পারবো। স্মার্ট অবজেক্টের কিছু আলাদা ফিচার আছে যেগুলো নর্মাল লেয়ারে নাই, আবার নর্মাল লেয়ার থেকে এগুলোর জন্য অনেক সুবিধাও পাওয়া যায়। স্মার্ট অবজেক্টের যদি আমরা ইউজ করি, নর্মাল লেয়ারের পরিবর্তে যদি ইউজ করি তো অনেক ক্ষেত্রে আমরা সুবিধাও পেতে পারি। স্মার্ট অবজেক্ট আমরা কিভাবে বানাবো সেটা একটা বিষয়। স্মার্ট অবজেক্ট আমরা দুইভাবে বানাতে পারি। যেমন আমরা যদি কোনো ইলাস্ট্রেটরে, আমরা তো এটা জানি যে একখান থেকে বানায় বা ইলাস্ট্রেটরে কোনো জিনিসপত্র আমরা ফটোশপে নিতে পারি, এটা আমরা জানি না। আবার ফটোশপের অনেক সময় আমরা ইমেজ বানাই, সেটা আমরা ইলাস্ট্রেটরে নিতে পারি। তো ইলাস্ট্রেটরে কোনো ভেক্টর যদি আমরা বানাই, সেটা যদি আমরা ফটোশপে নিতে চাই, সেটা আমরা স্মার্ট অবজেক্ট হিসেবে নিতে পারি। স্মার্ট অবজেক্ট এটা একভাবে আসতে পারে যে ইলাস্ট্রেটরে কোনো বানানো জিনিস সেটা ফটোশপে গিয়ে স্মার্ট অবজেক্ট হতে পারে, অথবা ফটোশপেই আমরা স্মার্ট অবজেক্ট বানাতে পারি কোনো অবজেক্টকে অথবা কোনো ইমেজকে। প্রথমে আমরা অবজেক্ট নিয়ে যদি আলোচনা করি, আমরা যদি দেখি যে ফটোশপ থেকে বা ইলাস্ট্রেটরে যদি কোনো শেপ বানানো থাকে, সেটা যদি আমরা ফটোশপে নেই ইলাস্ট্রেটর থেকে, কিভাবে নিব? হ্যাঁ অবশ্যই একবারে নর্মাল যে কপি পেস্ট আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করব, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে দেখেন একটা পপ আপ চলে আসে পেস্টের, যে কী হিসেবে চাচ্ছি আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কথা বলতেছি, স্মার্ট অবজেক্ট নিব। ইলাস্ট্রেটর থেকে সাধারণত যে জিনিসগুলো আসে ম্যাক্সিমাম সময় আমরা স্মার্ট অবজেক্ট হিসেবে নিব। এটা যদি নেই, এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা নর্মাল লেয়ার কি করতে পারি, ফটোশপে একটা লেয়ার বানাই, সেই লেয়ারটাকে আমরা ওইখান থেকে লেয়ার সিলেক্ট করে কি করি, লেয়ারটাতে কালার চেঞ্জ করতে পারতেছি, স্কেলিং জিনিসটা একদম সাধারণ, কালার চেঞ্জ করতে পারতেছি। এটা হচ্ছে নর্মাল লেয়ারের ক্ষেত্রে আমরা এটা করতে পারি, যে লেয়ারটা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে ডাবল ক্লিক করে আমরা সুন্দর কালার চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? কিন্তু যদি কোনো স্মার্ট অবজেক্ট বানানো হয়, ইলাস্ট্রেটর থেকে নেওয়া কোনো স্মার্ট অবজেক্ট যদি হয়, সেক্ষেত্রে সেটা ফটোশপে কোনো মানে এই কালার চেঞ্জের যে এডিট, এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, এটা যদি আমরা করতে চাই, এটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এটা চলে যাবে আবার ইলাস্ট্রেটরে ওপেন হবে জিনিসটা, সেখান থেকে আমরা কালার চেঞ্জ করে যদি এখানে সেভ করে দেই, তো এখানে আমরা সেই চেঞ্জটা দেখতে পারবো। সেই জিনিসটাই যদি দেখাই, দেখেন এখান থেকে এটা কালার চেঞ্জ সম্ভব না। আরেকটা জিনিস আছে, যেটা কোনো স্মার্ট অবজেক্টকে ফটোশপে কোনো নর্মাল লেয়ারকে আমরা মার্কি টুল দিয়ে সিলেক্ট করতে পারি, তাই না? সিলেক্ট করে সেখানে আমরা কালার ফিল করতে পারি, অথবা সেটা আমরা ডিলিট করে ফেলতে পারি সেই জায়গাটুকু। স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে সেটা সম্ভব না। একটু যদি দেখি সবাই, আমি মার্কিও নিছি, এখানে আমি এইটুকু সিলেক্ট করছি, আমার লেয়ারটা সিলেক্ট আছে, তাই না? স্মার্ট অবজেক্টের লেয়ারটা আমি চাচ্ছি একটা কালার দিই এখানে, যেটা দিয়ে রেড আছে, আমি চাচ্ছি ফোরগ্রাউন্ড কালারটা দিয়ে এখানে ফিল করব। আমি কালার অ্যাপ্লাই করতেছি কিন্তু সে ফিল করতেছে না। এই জিনিসটা আমরা করতে পারবো না, যেটা আমরা নর্মাল লেয়ারে করতে পারতাম, তাই না? এটা একটা পার্থক্য ছিল। আমি চাইলে ডিলিট করতে পারছি না, আমি জায়গাটুকু সিলেকশন এনে কিন্তু ডিলিট করতে পারি নর্মাল লেয়ার, তাই না? তো এখানে আমরা সেই কাজটাও করতে পারতেছি না। তো এই পার্থক্যগুলো স্মার্ট লেয়ারের সাথে, স্মার্ট অবজেক্টের সাথে নর্মাল লেয়ারের হয়। তো আমরা যদি কালার চেঞ্জের ব্যাপারটা এখান থেকে হলো না, তো যেখান থেকে হতে পারে সেটা যদি আমরা দেখি বা কিভাবে করব সেটা যদি জানতে চাই, এই জায়গাটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, আমি নিয়েছিলাম এখান থেকে, তাই না? দেখেন ওই লেয়ারের নাম দিয়ে একটা ফাইল এখানে ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে, তাই না? ভেক্টর স্মার্ট অবজেক্ট ডট এআই। এখান থেকে আমি যদি এটার কালার চেঞ্জ করি, কালারটা চেঞ্জ হয়ে গেছে না? আমি জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে আমি যদি ফটোশপে আসি,
ফটোশপে সেই কালার চেঞ্জ করে ফেলছে। দেখে বোঝা গেছে তো, পরে করে বুঝবেন, এখন দেখে বোঝা গেল তো কিভাবে কাজ করলো, তাই না? কমান্ডগুলো সব সিম্পল, খালি কপি করছি পেস্ট করছি এই ব্যাপারগুলাই, মানে কোনো জটিলতা নেই এর মধ্যে। আর পার্থক্যগুলা তো বললাম। আর যেটা হচ্ছে বলছিলাম যে স্মার্ট অবজেক্ট আমরা দুইভাবে বানাতে পারি, যে একটা ইলাস্ট্রেটর থেকে আনলে সেটা হতে পারে, আবার ফটোশপেও বানাতে পারি। তো ফটোশপে আমরা কিভাবে বানাতে পারি সেটা যদি একটু দেখি। আচ্ছা, সবগুলা কি একসাথে বলে ফেলবো নাকি এই একটাই আগে প্র্যাকটিস করব? আচ্ছা, স্মার্ট অবজেক্ট বলছিলাম যে ফটোশপেও করা যায়, ইলাস্ট্রেটর থেকেও নিয়ে আসা যায়। তো ইলাস্ট্রেটর থেকে কিভাবে নিয়ে আসা যায় বা কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা দেখছি। এখন দেখব ফটোশপে কিভাবে বানানো যায়। আমরা যে কোনো শেপকে স্মার্ট অবজেক্ট বানাতে পারি। আমি একটা রেক্টেঙ্গেল নিছি, রেক্টেঙ্গেল নিয়ে এটা আমরা স্মার্ট অবজেক্ট বানাতে পারি। এখানে রাইট ক্লিক করবো, হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা কথা আছে, হ্যাঁ লেয়ার থেকে এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। দেখেন আমার আগের স্মার্ট অবজেক্টের চেহারা আর এটার চেহারা একরকম হয়ে গেছে না? এটাকেও আমি ওই কাজটা করতে পারবো না, আগে যে কাজগুলো করতে পারি না এটাতেও করতে পারবো না। কিন্তু এটার একটা যে সুবিধা আছে, সুবিধা বলতে গেলে এটা ইলাস্ট্রেটরে ওপেন হবে না, এটা ফটোশপে ওপেন হবে, কিন্তু এই ডকুমেন্ট থেকে আমরা এটার কোনো চেঞ্জ করতে পারবো না। এটা ফটোশপে ওপেন হবে কিন্তু অন্য একটা ডকুমেন্টে সে ওপেন হবে, শুধু এই জিনিসটা, শুধু এই লেয়ারটা ইন্ডিভিজুয়ালি অন্য একটা ডকুমেন্টে ওপেন হবে। এটার এক্সটেনশন দেখেন পিএসডি না পিএসবি, হ্যাঁ, এটা পুরো মানে কি আমিও জানি না, যাই হোক। তো এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। এখানে দেখেন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, ওই লেয়ারটা ইন্ডিভিজুয়ালি চলে আসছে, মানে পার্টিকুলারলি শুধু ওই লেয়ারটা এখানে চলে আসছে। তো এই লেয়ারের যাবতীয় কাজকর্ম আমরা এখান থেকেও করতে পারবো। যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করে জাস্ট ওই আগের মতোই কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ করলে এখানে আমরা ওই চেঞ্জটা দেখতে পাবো। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, আগেরটা ছিল ইলাস্ট্রেটর থেকে যেটা নিয়ে আসতেছি সেটা কাজ করতেছে, যখন আমরা এটা এডিট করতে চাচ্ছি ইলাস্ট্রেটরে গিয়ে সেটা ওপেন হচ্ছে, আর এটা ইলাস্ট্রেটরে ওপেন হবে না, এটা ফটোশপে ওপেন হবে কিন্তু অন্য একটা ডকুমেন্টে। ইলাস্ট্রেটর ফাইলটা কি তো আবার করা যাবে তাই না? ইলাস্ট্রেটরের কথা এখন বলতেছি না, আপনি না না, ইলাস্ট্রেটর যেটা আনলাম হ্যাঁ সেটাকে আবার আমি এখানে মানে এই যে এর মধ্যে দিতে চাচ্ছেন, হ্যাঁ না ধর আমি তো একটা ইলাস্ট্রেটর থেকে ট্রান্সফার করে নিয়ে আসলাম, হ্যাঁ ওই জিনিসটা ওইটাই আমি একটা কাজ করতে চাই, এটাকে স্মার্ট অবজেক্টে অন্য কিছু দিতে বসাবো না, ওটা তো অলরেডি স্মার্ট অবজেক্ট হয়ে আছে, ওটাকে আবার স্মার্ট অবজেক্ট বানাতে পারবেন না। মানে আপনি চাচ্ছেন ইলাস্ট্রেটর থেকে স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসলাম, সেটা আবার ফটোশপে আবার স্মার্ট অবজেক্ট যদি করি তখনই না আমার এই যে যে ফটোশপে ওপেন হওয়ার ব্যাপারটা এই কাজটা করবে, কিন্তু স্মার্ট অবজেক্ট তো আবার স্মার্ট অবজেক্ট হবে না। সেটাকে আমরা বড় যে নর্মাল লেয়ার বানাতে পারি, সেটা কিভাবে বানানো যায় সেটাও দেখাবো। তো এই এতক্ষণ আমরা দেখলাম যে শেপকে কিভাবে স্মার্ট অবজেক্ট করা যায়, ইমেজকেও আমরা স্মার্ট অবজেক্ট করতে পারি। ইমেজকে যদি স্মার্ট অবজেক্ট করি সেক্ষেত্রে আমরা কিছু সুবিধা পাবো। স্মার্ট অবজেক্টের ইমেজকে যখন স্মার্ট অবজেক্ট বানাবো সেটা সেম কাজই করবে, এখান থেকে আমরা কোনো সিলেকশন নিয়ে সেখানে ডিলিট করতে পারতেছি না, কালার ফিল করতে পারবো না, এগুলা আগে যে নেচারগুলো ছিল স্মার্ট অবজেক্টের সেই হিসেবে সেই কাজগুলো এখানেও করবে, মানে এখানেও করবে না আর কি, মানে আগে যেগুলো করতে পারতাম না স্মার্ট অবজেক্টে এখানেও করতে পারবো না। কিন্তু এখানে কিছু সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে স্মার্ট অবজেক্টের বানানোর প্রক্রিয়াটাও সেম, যেভাবে বানাইছি এভাবেই বানাবো, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। কিন্তু কিছু সুবিধা পাবো, সেটা হচ্ছে আমরা যখন ফটোশপে কোনো ইমেজ নিয়ে আসলে সেটা কি করে, আমরা যখন ছোট করে ফেলি ইমেজের তো একটা অ্যাকচুয়াল রেশিও থাকে, রেজলিউশন থাকে, সাইজ থাকে, আমরা যখন কন্ট্রোল টি দিয়ে সেটাকে আমি ট্রান্সফর্ম করে ছোট করে ফেলি তখন কিন্তু এটা রেজলিউশনও কমে যায়, তার যে সাইজ থাকে সাইজও কমে, রেজলিউশন কমে, সব কিছু কমে যায়, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সেটাকে আমরা যখন আবার বড় করতে চাই তখন ছোট যখন সে কম্প্রেস হওয়ার সময় সে কিন্তু বেশি থেকে কমে আসছে, প্রবলেম হয় না, কিন্তু কম থেকে যখন বেশিতে যায় তখন কিন্তু ইমেজের কোয়ালিটি আরও খারাপ হয়ে যায়, আমরা দেখি যে ফেটে ফেটে গেছে, এই ব্যাপারটা হয়। তো এটা হচ্ছে নর্মাল লেয়ারের কথা ছিল। স্মার্ট অবজেক্ট যদি আমরা করি, দেখেন আমার ইমেজের সাইজ এখন যতটুকু আছে এইটুকু অবস্থায় যদি আমি কোনো স্মার্ট অবজেক্ট ইমেজকে স্মার্ট অবজেক্ট বানাই, ছোট করার সময় তো নর্মাল লেয়ারেও কোনো প্রবলেম ছিল না, এখানেও হবে না,
কিন্তু সেই ছোট করে, ধরেন আমি ছোট করে ফেলছি, এতটুকু করে ফেলছি ইমেজটা আমি এতটুকু করে ফেলছি। কিন্তু এতটুকু করার পরে আমি যদি ইমেজটাকে আবার বড় করতে যাই, নর্মাল লেয়ারে আমি প্রবলেম হতো যে আমার রেজলিউশনের প্রবলেম চলে আসতো, কোয়ালিটি খারাপ হয়ে যেত। কিন্তু স্মার্ট অবজেক্ট বানানোর পর এই ছোট থেকে আমি যদি বড় করতে যাই, এই যে এই সাইজটা পর্যন্ত, যেই সাইজে আমি স্মার্ট অবজেক্ট এই ইমেজটাকে বানাইছি, এই সাইজ পর্যন্ত সেই রেজলিউশনে কোনো প্রবলেম করবে না। তারপরে করবে, এই পর্যন্ত করবে না। তো স্মার্ট অবজেক্ট কী করতেছে, একটা ইমেজের যে রেজলিউশন আছে, যে পিক্সেলের যে গঠনগুলো আছে, এগুলো সব প্রিজার্ভ করে ফেলতেছে কোন সাইজে, যে সাইজে তাকে স্মার্ট অবজেক্ট বানানো হচ্ছে। এই ব্যাপারটা কি বোঝা গেছে? হয়তো ক্লিয়ার হয়তো বোঝা যাবে না, কিন্তু এই কাজটা সে করে, ভিতরে করে। আপনারা যখন একটু বড় ইমেজের যে দেখতে পাবেন, ইমেজ নিয়ে কাজ করবেন, অথবা এখান থেকে কাজ করে যখন ওয়েবে যাবেন, ওয়েবে যখন এটা দেখবেন, তখন এই পার্থক্যটা বুঝতে পারবেন যে ইমেজ ফেটে যায়। এখানে আমরা হয়তো অনেক সময় বোঝা যায় না, কারণ আমরা অনেক হয়তো জুম কম থাকে। আমরা যখন Ctrl-Alt-0 দেই, এই জিনিসটা কি আমরা দিয়ে ট্রাই করছি? এটা হচ্ছে অ্যাকচুয়াল মোড। আমরা যে জিনিসটা বানাচ্ছি Ctrl-Alt-0 দিলে আমি ওয়েবে জিনিসটা কীরকম দেখতে পাবো সেই সাইজটা চলে আসে। দেখেন আমি এভাবে দেখতেছি, Ctrl-Alt-0 দিলে বড় হয়ে যাচ্ছে, তাই না? মানে অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা যদি ওয়েবে নিয়ে যাই, আমি এই সাইজে দেখব। তো আমরা নর্মালি কীরকম বানাই, Ctrl-0 দিয়ে এই স্টাইলে আমরা বানাই। তো যখন Ctrl-Alt-0 দিচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে গেলে ইমেজের কোয়ালিটি সেই ক্ষেত্রে বেশি লাগবে। তো আমাদের স্মার্ট অবজেক্ট যদি বানাই, সব ক্ষেত্রে যে নেওয়া লাগবে এরকম কিছু না। তবে অনেক সময় হতে পারে যে আমরা ইমেজ নিচ্ছি ওয়েব ডিজাইনের সময়, তো তখন দেখা যায় যে ইমেজের সাইজটা আমার বড় হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি স্মার্ট অবজেক্ট হিসেবে ইউজ করি, আমরা সুবিধাটা পেতে পারি। হয়তো জানি না, আমার হয়তো এডিট করা লাগতে পারে, মডিফিকেশন আসতে পারে। আমি কোনো ক্লায়েন্টের কাজ করতেছি, আমি একটা সেকশন তৈরি করতেছি, সেখানে আমার ইমেজের সাইজটা আমার সেকশনটা এরকম করে তৈরি করলাম, ক্লায়েন্ট আমাকে বললো যে না, তার রিকোয়ারমেন্ট এরকম, এটা হয়তো আর একটু ওয়েট বেশি হবে বা হাইটের দিকে বেশি যেতে পারে। তখন আমাদের ইমেজটা আবার নতুন করে নিয়ে আসা লাগবে না, এখান থেকে আমরা কাজটা করতে পারবো। বুঝা গেছে ব্যাপারটা? এটা সেম ওয়েতে স্মার্ট অবজেক্ট করব। রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করলে এটা ওই সেম কাজই করবে। অন্য একটা লেয়ারে যাবে, এখানে আমরা যা কিছু ইচ্ছা দিতে পারি। এখানে তো কালার চেঞ্জের ব্যাপারগুলো নাই, ইমেজে তো আমরা কালার চেঞ্জ করে লাভ নাই, তাই না? তো এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি, অন্য অনেক কিছুই করতে পারি, ইফেক্ট তৈরি করতে পারি। সেটা করে যদি সেভ করে দেই, আমরা এখানে সেই চেঞ্জটা পাবো, এখানে সেই চেঞ্জটা পেয়ে যাবো। আসলে ইমেজের ক্ষেত্রে এরকম চেঞ্জের দরকার হয় না, সাইজের যে ব্যাপারটা, হ্যাঁ ওইরকম কিছু আসতে পারে। তো যেটা দেখানোর বিষয় ছিল যে ইমেজকে আমরা স্মার্ট অবজেক্ট বানাতে পারতেছি। আমি একটা শেপ নিলাম, সেই শেপটাকে যদি আমি স্মার্ট অবজেক্ট বানাই, স্মার্ট অবজেক্ট বানানোর পরে আমরা তো জানি যে এটা কিভাবে কাজ করে, তাই না? এখানে আমি কালার চেঞ্জ করে ফেলতেছি, কালার চেঞ্জ করলে সে কালার চেঞ্জ করতেছে, সেভ করে দিলে কালার চেঞ্জ করে ফেলবে। তো আমাদের এরকম হতে পারে, আমরা কপি করে ফেলি না, একটা জিনিস যদি মাল্টিপল টাইমস লাগে, আমরা কিন্তু সেটা কপি করে ফেলি, বিভিন্নভাবে কপি করে ফেলি সেম জায়গা থেকে। আমরা তো নিশ্চয়ই আরেকটা বানাতে যাবো না এই সাইজ, তাই না? আমরা কপি করে ফেলি, এরকম কপি করে ফেললাম অনেকগুলা, আমাদের হয়তো 10-20টা লাগতে পারে। কপি করে যখন ফেলবো, আমার সবগুলোই কিন্তু স্মার্ট অবজেক্ট হিসেবে চলে আসছে, তাই না? যেহেতু একটা ছিল, সব স্মার্ট অবজেক্ট হিসেবে আমি কপি পাবো। তো আমি যদি চাচ্ছি এইটাতে কালার চেঞ্জ করব, এটা কোনটা ছিল একটু যদি দেখি, আচ্ছা এটা সিলেক্ট হয়েছে, এটাতে আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি। আমি এখানে ডাবল ক্লিক করে এখানে এসে আমি কালার চেঞ্জ করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। কি করে সে দেখেন, সবগুলো কালার চেঞ্জ করে ফেলে, তাই না? এটা কি অনেক সময় অসুবিধা হতে পারে না? অনেক সময় সুবিধা হতে পারে যে আমি চাচ্ছি যে যতগুলো শেপ আছে সবগুলো যদি আমার স্মার্ট অবজেক্ট করা থাকে, এই ডিজাইনের মধ্যে হয়তো 10টা শেপ আছে, শেপগুলো আমার সব কালার, মানে কালার মোডটাই চেঞ্জ করে ফেলতে হবে ডিজাইনের। হয়তো ব্ল্যাক ছিল, ব্ল্যাক থেকে আমার এটা অ্যাশ করতে হবে। সেক্ষেত্রে আমি যদি এরকম করে একটা সিলেক্ট করে কালার দিয়ে ফেলি, সবগুলোই সেই চেঞ্জটা আমি পেয়ে যাব। তো অনেক সময় এই প্রবলেমও হতে পারে যে আমার সবগুলোতে চেঞ্জ করা লাগতেছে না, দুইটাতে চেঞ্জ করা লাগবে বা একটাতে চেঞ্জ করা লাগবে। তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে যে আমি একটাতে চেঞ্জ করলে সবগুলো হয়ে যাচ্ছে, তো একটাতে কিভাবে করব, সেই একটা প্রশ্ন থাকতে পারে। তো একটাতেও করা যেতে পারে। আমাদের যখন দরকার যে না কালার এরকম করে চেঞ্জ করলে আমাদের সুবিধা হবে, তখন আমরা এভাবে কপি নিতে পারি। কিন্তু যখন আমাদের এরকম হতে পারে যে এরকম হয় যে আমাদের যদি ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কপিটা এইভাবে নিব না,
যে কপি আমরা সাধারণত অনেকভাবে নিতে পারি সেটাও দেখাবো কতভাবে আমরা কপি নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কপিটা নিব একটু ভিন্নভাবে। রাইট ক্লিক করে আমরা যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বানাই, তার নিচে আরেকটা অপশন আসে দেখেন। স্মার্ট অবজেক্টকে যদি আমরা রাইট ক্লিক করি, নিচে আরেকটা অপশন আসে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি। এটা যদি দেই দেখেন আরেকটা কপি চলে আসে, কপিটার উপরে হয়েছে। এভাবে যদি আমরা কপি নেই তাহলে দুইটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, তারা আলাদা আলাদাভাবে চেঞ্জ হবে। দেখেন যেটা কপি আসছিল সেটার কালার যদি আমি চেঞ্জ করি এখান থেকে, তাহলে অন্যটা ইফেক্টেড হবে না এটার জন্য। দেখেন এটা চেঞ্জ হয়েছে, ওইটা চেঞ্জ হয় নাই। এই ব্যাপারটা বোঝা গেছে? এটা একটু প্র্যাকটিস। আবার একটু দেখেন, এতক্ষণ আমরা দেখলাম যে স্মার্ট অবজেক্ট কিভাবে বানানো যায় বা তারা কিভাবে কাজ করে, কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। স্মার্ট অবজেক্ট যদি কোনোটা একটা অবজেক্টকে বানাই ফেলি, সেটাকে আমরা চাইলে আবার নর্মাল লেয়ারে ফিরে আনতে পারি। সেটা কিছুই না, কমান্ড খুবই সোজা। আমার দুইটাই স্মার্ট অবজেক্ট ছিল, একটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, রেস্টারাইজ লেয়ার নামে একটা কথা আছে, এটাতে যদি আমরা ক্লিক করি সেটা আবার নর্মাল লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, সেটা আবার নর্মাল লেয়ারের মতো কাজ করবে। এটা আমরা এভাবে করতে পারি। এটা প্র্যাকটিস করা লাগবে না, মনে রাখেন। আর এখন যেটা দেখাবো, আমরা তো অবজেক্ট কপি করতে পারি অনেকভাবে, তাই না? যে এখান থেকে কপি করতে পারতেছি, একটা কপি আসতেছে, এখানে অল্টার ধরে অবজেক্ট টেনে কপি করতে পারতেছি। এই জিনিসগুলো আমরা করতে পারি অনেক কিছু ভাবে, তাই না? হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে আমরা লেয়ার কপি করতে পারতেছি। লেয়ার কপি আর অবজেক্ট কপি এক জিনিস না, না? তো আজকে দেখাবো লেয়ার কপি কতভাবে করা যেতে পারে। আমরা লেয়ার কপি অনেকভাবে করতে পারি। লেয়ার কপি করা বলতে, লেয়ার আমরা সেম ডকুমেন্টে কপি করতে পারি, লেয়ার আমরা অন্য কোথাও কপি করতে পারি যদি চাই। তো সেগুলো আমরা কিভাবে করতে পারি বা কতভাবে করতে পারি সেই জিনিসগুলো দেখবো। হ্যাঁ, এটা যদি এখানে থাকে লেয়ার কপি, আমরা একটু বলেন, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি হয়, তাই না? একটা ওয়ে। আরেকটা যদি আমরা চিন্তা করি, লেয়ার আমরা এভাবে কপি করতে পারি, এটা কিন্তু লেয়ার, তাই না? কপি এভাবে হলো, আমরা কপি এখান থেকেও করতে পারি, অল্টার ধরে অবজেক্ট থেকেও করতে পারি লেয়ার কপি, তাই না? ডুপ্লিকেট লেয়ার, এটা পরে আসতেছি। হ্যাঁ, এভাবে করতে পারি। তারপরে আবার এখান থেকেও কপি করতে পারি, অল্টার চেপে সেম কাজ নিচে নিয়ে আমরা কপি করতে পারি। কপি হলো না কি হলো? এভাবে কপি করতে পারি। আরেকভাবে কপি করতে পারি, সেটা হচ্ছে অল্টার চেপে অ্যারো দিতে পারি। অল্টার চেপে অ্যারো দিলে আরেকটা কপি চলে আসে। যে কোনো যেদিকে যে কোনো দেন, চারটা অ্যারোতেই কাজ করবে, কিন্তু যে অ্যারোটা দিবেন ওইদিকে 1 পিক্সেল করে সরে যাবে। যে শেপটা নতুন শেপটা তৈরি হচ্ছে, সেই শেপটা 1 পিক্সেল সরে যাবে ওইদিকে। গেল, এভাবে আমরা কপি করতে পারতেছি। আরেকটা ভাবে কপি করতে পারি, সেটা হচ্ছে, এটা আমরা করলাম, এতক্ষণ করলাম, সেটা হচ্ছে সেম ডকুমেন্টে, তাই না? আমরা চাইলে অন্য ডকুমেন্টেও একটা লেয়ারকে কপি করতে পারি বা একটা গ্রুপকে কপি করতে পারি। সেটা কিভাবে? অনেকভাবেই হয়। সেটা যদি আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, আমরা চাচ্ছি এই লেয়ারটাকে এই লেয়ারে নিয়ে যাব, সরি এই ডকুমেন্ট থেকে এই ডকুমেন্টে নিয়ে যাব, এই লেয়ারটাকে আমরা এখান থেকে ধরে এখানে নিয়ে যেতে পারি। চলে আসছে না? এটা একটা ওয়ে হতে পারে। এটা একটু ঝামেলার মতো, তাই না? যে টেনে নামানো লাগতেছে, আবার এই করা লাগতেছে। তো আরেকটা ভাবে করা যায়, ডুপ্লিকেট লেয়ার নামে একটা কথা আছে। হ্যাঁ, যে কোনো লেয়ারে যদি আমরা রাইট ক্লিক করি, ডুপ্লিকেট লেয়ার নামে একটা কথা পাবো। এটা যদি করি, দেখেন কোথায় কোথায় কপি করতে পারি। এটা আমাদের আনটাইটেল 1 ছিল, আমরা চাইলে এখানেও করতে পারি। এখানে সে কপি নিয়ে আসছে আরেকটা। আবার চাইলে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করে এটাকে আমরা নিউ বলতেছি। তার আগে যদি আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেই, এক্সিস্টিং থাকলে সেটাতেও আমরা দেখায় ফেলতে পারবো, তাই না? এখান থেকে যদি ডুপ্লিকেট করি, এখানে আনটাইটেল 2ও শো করতেছে, তার মানে আরেকটা ডকুমেন্ট ওপেন আছে, সেখানে আমরা এটা কপি করতে পারবো। এখানে যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন ওই লেয়ারটা এখানেও চলে আসছে। এভাবে আমরা কপি করতে পারি। আরেকটা ভাবে কপি করতে পারি, যে যদি আমরা ডুপ্লিকেট লেয়ারে যাই, এখানে নিউ নামে একটা কথা আসতেছে,
যে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করব এবং সেটার মধ্যে এই লেয়ারটা পেস্ট করব। সেক্ষেত্রে আমি এটা নামও দিতে পারি, আমরা একটা নামও এখানে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিলে একটা ডকুমেন্টও তৈরি হয়ে যাবে, তার মধ্যে লেয়ারটাও চলে আসবে। হ্যাঁ, এই বিষয়গুলো কি বোঝা গেছে যে কপি কতভাবে হতে পারে? তো এই যে সুবিধা, এই যে লেয়ার ডুপ্লিকেট করার যে সুবিধা, এটা কখন হতে পারে বা কখন লাগতে পারে? আমরা যখন ওয়েব ইউআই ডিজাইন করব, আমরা তো জানি একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে, তাই না? একটা মাল্টি পেজের যদি ওয়েবসাইট হয়, সেটাতে অনেকগুলো পেজ বানাতে হয়। যেমন হোম পেজ থাকতে পারে, তার সার্ভিসের একজন আলাদা পেজ থাকতে পারে, তার কন্ট্যাক্টের জন্য আলাদা পেজ থাকতে পারে, অ্যাবাউট আসের জন্য পেজ থাকতে পারে, বিভিন্ন পেজ হয়, তাই না? তো আমরা সবগুলো পেজেই দেখি যে নেভিগেশনটা ঠিক মতোই আছে, হেডারটা আমার ঠিক মতোই আছে, স্লাইডার হয়তো নাই, কিন্তু ফুটারের নিচের জিনিসপত্রগুলো আবার ঠিক মতো আছে। কিছু কমন জিনিসপত্র থেকে যায়, তাই না, যে সবগুলো পেজে এগুলো থাকে। তো আমি যখন ডিজাইন করব, এই জিনিসগুলোকে আমি প্রত্যেক পেজে আলাদা আলাদা করে বানাবো না অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট কাজটা ইউজ করতে পারি, যে আমরা লেয়ার যেভাবে কপি করলাম এভাবে গ্রুপও কপি করা সম্ভব। তো আমরা চাইলে এভাবে যখন নতুন নতুন পেজ বানাবো, হোম পেজটা বানাতে নিছি বা হোম পেজই তো আমরা ফার্স্টে বানাই, তো সেক্ষেত্রে তো আমার সবগুলোই বানিয়ে নিতে হবে। তো পরে যে কমন জিনিসগুলো এখান থেকে আমরা কপি করে ডুপ্লিকেট লেয়ার করলে আমরা অন্যান্য যে ডকুমেন্টগুলো বানাবো, মানে যদি কন্ট্যাক্ট আস বানাই বা অন্য অ্যাবাউট আস বানাই বা সার্ভিস বানাই বা অন্য অনেক কিছু আসতে পারে, পোর্টফোলিও বানাই, এই জিনিসগুলো যখন বানাবো, ওই পেজগুলো বানানোর সময় এই কমন জিনিসগুলো আমরা ওইখানে নিয়ে যেতে পারি। এবং সুবিধা কি আরেকটা, আমি যখন ডকুমেন্টগুলো বানাচ্ছি, নিশ্চয়ই আমার ডকুমেন্টের সাইজগুলো প্রায় সেম থাকবে। একটা হোম পেজের হয়তো হাইটটা হয়তো ভ্যারি করতে পারে, কিন্তু আমার কিন্তু উইথটা কিন্তু সেম থাকবে, তাই না? আমি যদি হেডারটা কপি করি, হেডারটা আমার অবশ্যই উপরে থাকবে একটা ডকুমেন্টের, সেটা যদি আমি কপি করে অন্য লেয়ারে নিয়ে যাই, সেটা আবার ওই উপরে ওই জায়গাটাতেই পেস্ট হবে। এটা আমার একটা সুবিধা। তো ডুপ্লিকেট করে আমরা এই সুবিধাগুলো পেতে পারি, জাস্ট একটু বললাম। তো আপনারা এই লেয়ার যে এখানে যখন অনেক ডকুমেন্ট ওপেন করা থাকে, তখন আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়, তাই না, যে কোনটায় যাব, এখানে যে ক্লিক করতে হচ্ছে প্রতিবার। তো এটার একটা শর্টকাটও আছে, যে আমরা কীভাবে সুইচ করতে পারি বিভিন্ন ডকুমেন্টে। না, ট্যাব না, এটা হচ্ছে ভুলে গেলাম শর্টকাটটা উইন্ডোজের জন্য, কন্ট্রোল শিফট ট্যাব খুব সম্ভবত, বা কন্ট্রোল ট্যাব দিলেও কাজ করে। কন্ট্রোল শিফট ট্যাব হচ্ছে এটার আসল কমান্ড, এটা একটু ট্রাই করেন, এটা দিয়েই হবে। কন্ট্রোল ট্যাব দিলে কোনো কারণে হতে পারে। হ্যাঁ, ম্যাকে হচ্ছে কন্ট্রোল, আর হচ্ছে আপনাদের প্রিন্টেড কপির মধ্যে লেখা আছে যে আরেকটা চিহ্ন আছে কিবোর্ডে, এটার নাম যায় না, এটাকে কি জানি বলে একটা, না কন্ট্রোল ট্যাবের সামনে দিকে যায় না, অপশন না, শিফট ট্যাবটার ব্যাকওয়ার্ড দিকে। আচ্ছা, এটা মানে অর্ডারিং এর কাজ করতেছে না। আচ্ছা, ঠিক আছে, তাইলে দুইটা দিয়ে হওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা শেপ টুলটা দেখবো। হ্যাঁ, এটা তো আসলে প্র্যাকটিস করার কিছু নাই। শেপ টুলটা দেখবো। শেপ টুল হচ্ছে ইলাস্ট্রেটরের মতো সেম, প্রায় মানে কি পুরাই সেম। রেক্টেঙ্গেল টানা তো বোধহয় আমরা একটু আগে শিখে গেছি, তাই না, শিখানোর আগেই। এভাবে আমরা শেপ নিতে পারি। শেপে আমরা কি করতে পারি, কালার দিতে পারি। কালার আমরা দেখেন যখন শেপ টুলে থাকি তখন এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা আমরা যদি শুধু ফিল কালার চেঞ্জ করতে চাই, ফিল কালারটা আমরা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালার পিকার থেকে কালার চেঞ্জ করতে পারি। এখানে আমরা যে কোনো আমাদের যদি কোনো ভ্যালু জানা থাকে সেই ভ্যালু দিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো ট্রান্সফর্মের যে ব্যাপারটা, আমরা তো কন্ট্রোল টি দিয়ে তো ট্রান্সফর্ম করতে পারতেছি, স্কেলিং করে ছোট বড় করতে পারতেছি। তো ম্যানুয়ালি যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা যদি শেপ টুলে যাই, দেখেন উইডথ হাইটের একটা ব্যাপার চলে আসে এখানে, তাই না? এখান থেকে আমরা যদি কমাই বাড়াই, সে এখানে সেটা অ্যাপ্লাই করে দিবে। আমি হাইটটা কমায় 200 করছি, সে হাইটটা 200 করে ফেলছে। আমি যে উইডথটা যদি বাড়াতে চাই 600 করে দেই, সে উইডথটাতে অ্যাপ্লাই করবে, 600 হয়ে যাবে। এখান থেকে আমরা মডিফাই করতে পারি কোনো শেপকে। আরেকভাবে করা যায়, ডিরেক্ট সিলেকশন দিয়ে তো আমরা করতেই পারি, তাই না? এই প্যানেলটা 3 জায়গা থেকে আসে। একটু আগে আমি বলছি যে যখন শেপ টুলে থাকি তখনও এই জিনিসটা দেখায়,
অপশন বারটা যখন আমি ডিরেক্ট সিলেকশনে যাব এইটুকু জিনিস তখনও দেখায়, ফিল কালার উইথ হাইটের ব্যাপারটা তখনও দেখায়, যখন আমি পেন টুলে থাকি তখনও দেখায়। তো আমরা চাইলে যে কোনো জায়গা থেকে এই যে উইথ হাইটটা আমরা এখান থেকে ম্যানুয়ালি সেট করতে পারি, অথবা ম্যানুয়ালি বানানোর জন্য আমরা ফার্স্টে এখান থেকে বানাতে পারি, যে এটা তো আমরা ইলাস্ট্রেটরেই দেখছি যে শেপ টুল ক্লিক করে যদি এখানে সিলেক্ট করে এখানে যদি একটা ক্লিক করি পপ আপটা চলে আসে, ম্যানুয়ালি আমরা এখান থেকে বানাতে পারি। কালার চেঞ্জের ব্যাপারটা এখান থেকে, আর যদি এখানে অন্য কিছু করতে চাই শেপে, সেক্ষেত্রে এফেক্টস থেকে আমরা অনেকগুলো অপশন পাবো, বেভেল এমবস দিতে পারবো, স্ট্রোক ইউজ করতে পারবো, এখান থেকে ইনার শ্যাডো, ইনার গ্লো, এগুলো সব আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এটা ছিল লেয়ার ক্লাসের কথা অবশ্য, যে এফেক্টস কই থাকে। আচ্ছা, তো রেক্টেঙ্গেল গেছে, এইগুলা জিনিস কিন্তু ইলাস্ট্রেটরের মতো সেম। রাউন্ডেড রেক্টেঙ্গেল যদি বানাই সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি, এভাবে নিতে পারি যে আমরা ড্র্যাগ করে বানালাম, আমরা ম্যানুয়ালি বানাতে পারি সেম। এখন একটা জিনিস দেখেন, আপনারা যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল নেন একটা, এখানে যে আমরা পার্টিকুলার কর্নারে রেডিয়াস এখান থেকে ফিক্স করে দিতে পারি, অথবা আমরা চাইলে কোনোটা অফ রেখে বাকিটাতে দিতে পারি। এখন এখানে দেখেন একটাতে 0, দুইটাতে 0 রাখছি, দুইটাতে 20 দিছি। এটা যদি আমি ওকে করি, সে কি পরিবর্তনটা করে দেখেন, যে দুইটা কর্নারে রেডিয়াস আছে, বাকি দুইটাতে নাই, এই দুইটাতে আছে, এই দুইটাতে নাই। এভাবে আমরা এটা করতে পারি। সিসিতে যেটা করতে হলে আমাদের ম্যানুয়ালি করতে হতো, ডিরেক্ট সিলেকশন নিয়ে পেন টুল দিয়ে এই জিনিসগুলো আমাদের করতে হতো, মানে আমরা 4টাতে দিতে পারতাম, সিসিতে সরি CS6 এ ভুল বলে ফেলছি, আর 4টাতে আমরা রেডিয়াস দিতে পারতাম, অথবা একটাতেও দিতে পারতাম না। আমাদের কোনোটা এরকম যদি রাউন্ডেড করা লাগতো তখন আমাদের সেটা ম্যানুয়ালি করা লাগতো। তো এই জিনিসটা এখানে আমাদের করা লাগবে না। যেমন আপনাদের রোটারির লোগো বানাতে গিয়ে এরকম একটা প্রবলেম ছিল, তাই না? আচ্ছা, ইলাস্ট্রেটর সিসিতেও এই জিনিসটা পাওয়া যায়। আচ্ছা ভাই, একটা রেক্টেঙ্গেল ডিসিলেক্ট করার পরে আমি এটা আচ্ছা, ইলিপস টুলটাও সেম, কালার চেঞ্জের ব্যাপার তো সব একই রকম যে কোনো শেপে। আর ইলিপস ও ইলাস্ট্রেটরের মতোই আমরা আঁকবো, যে কোনো জিনিস এভাবে আঁকতে পারি, আবার ওই ম্যানুয়ালি আমরা ভ্যালু দিয়ে সেটাও আঁকতে পারি। এখানে যে নতুন যেটা আছে, পলিগনও ছিল, লাইন টুলও ছিল, তো নতুন যেটা আছে সেটা হচ্ছে কাস্টম শেপ। এগুলো আমি আর দেখাচ্ছি না, হ্যাঁ, এগুলো তো সবাই পারবেন, তাই না? দেখেন, সময় নষ্ট করে লাভ নাই। কাস্টম শেপ যে টুলটা আছে, এটাতে দেখেন ডিফল্ট ফটোশপের লাইব্রেরিতে অনেকগুলা শেপ দেয়া থাকে, এটাকে বলা হচ্ছে কাস্টম শেপ টুল। আমি যখন এই টুলটা সিলেক্ট করি, টুলটা সিলেক্ট করলেই এখানে একটা বক্স চলে আসে, হ্যাঁ, শেপের বক্স। এটা যদি আমি ক্লিক করে ফেলি অনেক দেখাবে, দেখেন আপনারা ট্রাই করবেন। তো এখান থেকে আমরা যে কোনো শেপ নিয়ে সেটা আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করি, ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করতে হবে, হ্যাঁ, ড্র্যাগ করলে আমি একটা ট্রায়াঙ্গেল পাবো। অথবা আমি যদি একটা ক্লিক করি, কি সাইজ চাচ্ছি সেটা আমি এখান থেকে ম্যানুয়ালি বানাতে পারবো। যদি 150x150 একটা চাই, সেক্ষেত্রে 150x150 একটা ট্রায়াঙ্গেল চলে আসছে। এভাবে আমরা থেকে শেপ বানাতে পারি। আমাদের ডিজাইনের সময় অনেক আইকন দরকার হয়, আমরা রেডিমেড আইকন এখান থেকে ইউজ করতে পারি যদি আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন না থাকে। ইন্টারনেট কানেকশন থাকলে আইকন নেওয়ার অনেক রাস্তা আছে। বুঝা গেছে? আমরা এখন ফটোশপে শেপ বানানো পারি, টেক্সট লিখতে পারি, টেক্সট ফিল্ডে আমরা ডামিও কপি করতে পারি, তাই না? আর কি পারি না হচ্ছে আইকন নিতে পারি না কোনো ওয়েব থেকে, সেটা আমি দেখাবো। শেপ নিতে পারা আর হচ্ছে টেক্সট লিখতে পারা, মানে এখানে ওইগুলা ছাড়া আর কিছু নাই, তাই না? ওইগুলা ছাড়া আর কিছুই নাই পুরো সাইটটাতে। আর ইমেজ তো আমরা অ্যাড করতেই পারি, আরও কিভাবে করলে বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে কোনটা সেটাও আমি দেখাই দিব। যেটা হচ্ছে আচ্ছা, ইমেজটা পরে কপি করুন ভাই, আপনার ব্রেকের পর করতে হবে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে আপনারা কাজটা করবেন, কি করবেন সেটা হচ্ছে হুবহু এটা কপি করার চেষ্টা করবেন, যে কোথায় কি আছে সেই জিনিসগুলো, কন্টেন্টগুলো বানাবেন। এখানে একটা লোগো আছে দেখেন ফার্স্টেই, এই পুরো অংশটাকে আমরা কি বলতে পারি? হেডার বলি, তাই না?
তো এটাকে এখানে একটা লোগো আছে, অবশ্যই একটা লোগো থাকে একটা কোম্পানির। এখানে দেখেন নেভিগেশনটা আছে, নেভিগেশনে অনেকগুলা পার্ট আছে, হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, গ্যালারি আছে, প্রাইস এবং আরো অনেক কিছু আছে। এখানে একটা সার্চ আইকন দিয়ে রাখছে, আইকনটা আমাদের একটু প্রবলেম হয়ে যায় যে আইকন কই থেকে নিয়ে আসবো, তাই না? আমরা কাস্টম শেপ থেকে আনতে পারি অথবা আরো কই থেকে আনতে পারি সেটা আমি বলবো। এখানে আরো একটা আইকন আছে, আইকনের সাথে আবার একটা সার্কেলও দিয়ে রাখছে স্ট্রোক দেয়া, এটা তো আমরা বানাতে পারবো, তাই না, সার্কেলটা। আর এখানে দেখেন হোমের নিচে 3টা ডট দিয়ে রাখছে, মানে 3টা ছোট ছোট সার্কেল দিয়ে রাখছে। এটা কি জন্য দিছে কেউ বলতে পারবেন? আমাদের পজিশন এটা অ্যাক্টিভ আছে, হ্যাঁ এটা একদম রাইট হইছে যে অ্যাক্টিভ আছে, যখন আমি হোমে আসি তার জন্য আমার এটা দেখাচ্ছে, এটা শো করতেছে। না হলে এখানে যদি কিছু না থাকতো দেখে বোঝার উপায় ছিল না যে আমি কোন পেজে আছি। আচ্ছা, নিচের অংশটাকে আমরা স্লাইডার বলতেছি। স্লাইডারে কি কি থাকে? স্লাইডারে সাধারণত ইমেজ থাকে, ইমেজ থাকতে পারে। এখানে দেখেন টেক্সট আছে, একটা টেক্সটকে 2টা লাইনে এন্টার দিয়ে 2টা লাইন বানানো হয়েছে, তাই না? আমি একবারে সবকিছু বলে দিচ্ছি কোথায় কিভাবে কি করা হয়েছে। নিচে একটা ডামি টেক্সট নেওয়া হয়েছে, একটা টেক্সট ফিল্ড নিয়ে তাতে আড়াই লাইন মানে 3 লাইন টেক্সট দেয়া আছে। একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, দেখেন বাটনটা আমরা বানাতে পারবো না, একটা শেপ নিব, তার উপর একটা টেক্সট লিখব। এখানে একটা আন্ডারলাইন কথা আছে যে গেট স্টার্টেড নাও, এটা নিচে একটা আন্ডারলাইন দেয়া আছে। এই আন্ডারলাইনগুলা, এই সমস্ত বিষয়গুলো আমরা কখনোই লাইন টুল ইউজ করে নিব না, হ্যাঁ আমরা নিব কি দিয়ে? দেখেন এটার হাইট কত আছে আমি দেখতে পাচ্ছি, হাইট আছে 2 পিক্সেল, তাই না? এভাবে আমরা জুম করে দেখে নিতে পারি যে কোনটার হাইট উইথ কত আছে বা কি রকম। আমরা মার্কিউ টুল দিয়ে মেপেও নিতে পারি। মার্কিউ টুল দিয়ে আমরা যখন সিলেকশনে আনি সাইজ দেখায়, যদি আমরা মাউস ছেড়ে না দিই সাইজ দেখায়, তাই না? তো এটা দিয়ে আমরা রুলার হিসেবে ইউজ করতে পারি, মেপে নিতে পারি যেটা উইথ কত আছে। দেখেন আমি উইথ মেপে ফেলছি 157 বলতেছে সে উইথ আছে, তো এইভাবে আমরা মেপে নিতে পারি। কোনটা উপরে দেখুন লাইন নিয়ে দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, এখানে কি কি কাজ করা লাগবে দেখেন। এখানে লোগোটা বানাবেন, এখানে একটা লেয়ারে এই হোম অ্যাবাউট আস যা আছে এই সমস্ত কথাগুলো আমরা একটা লেয়ারে রাখবো। বোঝা গেছে কথাটা? জি অবশ্যই একটা লেয়ারে রাখবো। হোম লিখে লেয়ার ক্লোজ করে না আরেকটা লেয়ার বানাই অ্যাবাউট লিখবো আবার সার্ভিস লিখবো, এরকম যাতে না হয়। একটা লেয়ারে হোম লিখবো, স্পেস দিয়ে যে অ্যাবাউটে এসে অ্যাবাউট লিখবো, আবার স্পেস দিয়ে এরকম করে লিখবো। সাধারণত যেটা হয় এই মাঝখানে স্পেসগুলা মেজারমেন্ট করা থাকে, যে আমি এখানে যদি 10টা স্পেস দেই বা 5টা স্পেস দেই, এই স্পেসটা আমি মেনটেন করি সব জায়গায়। এখানে সব জায়গায় একটা মেজারমেন্টই মেনটেন করা হয়। হয়তো জেপিজি বা অন্য কারণে মেজারমেন্টটা একটু 19-20 হতে পারে। সাধারণত পিএইচডি যখন বানানো হয় তখন সেটা এক্সাক্ট করেই বানানো হয়। এটা কি একটা টেক্সট বক্সের ভিতরেই থাকবে না? টেক্সট বক্স না, শুধু একটা টেক্সট লেয়ার, Text ফিল্ড layer। নেওয়া লাগবে না এখানে। তখন কি রকম সুবিধা পাবো আমরা? যেমন নেভিগেশন জিনিসটা যদি একটা লেয়ারে থাকে, নেভিগেশনের যাবতীয় কাজকর্ম আমি একটা লেয়ারে গেলেই করতে পারবো। আলাদা আলাদা হলে এখানে 1 2 3 4 5 6 7 8 8টা লেয়ার তৈরি হতো। তখন আমি যেখানে চেঞ্জ করতে যাব ওইটা খুঁজে বের করে আমার ওইটা চেঞ্জ করা লাগতো। যেমন এটা হতে পারে যখন আমি অ্যাবাউট পেজে যাব তখন কিন্তু আমার অ্যাবাউট পেজের হয়তো কালার চেঞ্জ করা লাগতে পারে। সবসময় হোভারটা যে এরকম হবে, নিচে এরকম 3টা সার্কেল চলে আসবে, এরকম নাও হতে পারে। তো পরবর্তী চেঞ্জের জন্য আমরা এই কাজটা করব যে এই নেভিগেশনে যে জিনিসপত্র থাকে একটা লেয়ারে রাখবো। আমরা চাইলে সার্চ আইকনটাও এক জায়গায় রাখতে পারি। আচ্ছা, তো যেটা আমরা করব যখন আমরা হেডারটা বানানো শেষ করে ফেলবো, এখানে দেখেন সর্বোচ্চ কয়টা লেয়ার হতে পারে? একটা লেয়ার হবে, লোগোর একটা লেয়ার হবে, হ্যাঁ। এটা আমরা চাইলে টেক্সট লিখে দিতে পারি, যে কোনো একটা ফন্ট নিয়ে টেক্সট লিখে দিব, আপাতত কোনো কিছু করা লাগবে না। এখানে মাল্টি না কি যেন লেখা আছে, যাই হোক ওইটা লিখে দিব। বা চাইলে এটা কিন্তু শেপ ইলাস্ট্রেটরে আমরা এটা বানিয়ে নিতে পারি, তাই না? আমরা কি করতে পারি, এখান থেকে সিলেকশন নিয়ে ইলাস্ট্রেটরে কপি করে এটা আমরা জাস্ট পেন টুল দিয়ে বানিয়ে ফেলতে পারি না? সম্ভব। তো এটা নিয়ে সময় নষ্ট না করে আমরা চাইলে এমনিতে একটা টেক্সট বসা দিতে পারি এখানে। আর এখানে যেটা করব, এখানে দেখেন এই আমার টেক্সটগুলো একটা লেয়ার হবে, এখানে লেয়ার হবে 2টা, একটা আইকনের লেয়ার হবে, একটা সার্কেলের লেয়ার হবে। এখানে সার্চ আইকনের একটা লেয়ার হবে। আমরা যখন এই আইকনটা বানাবো, আইকনের সাথে আরেকটা রাউন্ড মানে একটা সার্কেল আছে বাইরে, তাই না? মানে একটা বর্ডার আছে। তো এই 2টা লেয়ার নিয়ে আমরা একটা গ্রুপ করে ফেলবো। এটা কিসের আইকন বলতে পারেন কি কেউ? সার্চ
না না, এই যে এটা অপশন অপশন না, এটা হচ্ছে আমার মেনু। এই জিনিসটা মেনু, এটাতে ক্লিক করলে আমার মেনুটা হয়তো ভিতরে চলে যাবে, এরকম কিছু হতে পারে। সাধারণত মেনু বোঝানোর জন্য বা নেভিগেশন বোঝানোর জন্য এই আইকনটা ইউজ করা হয়। এই আইকনটার একটা নামও আছে, এই আইকনটাকে বলা হয় হ্যামবার্গার। হ্যাঁ, তো এই জিনিসটা কি করব, যখন আমি আইকনটা নিব, বর্ডারটা নিব, নিয়ে দুইটা লেয়ারকে একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপের মধ্যে আমি নাম দিয়ে দিব, যেটা আমার নেভিগেশন আইকন হতে পারে বা মেনু আইকন, আমি যেটাই বলি না কেন একটা নাম দিব। যে নামটা দিলে এই যে ফাইলটা আমি এখন বানাচ্ছি, এই ফাইলটা সবসময় যে আমি ইউজ করবো এরকম নাও হতে পারে। তো এই ফাইলটা অন্য কারোর কাছে যেতে পারে, হতে পারে আপনার ক্লায়েন্ট, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার বসের কাছে যেতে পারে। তখন সে যাতে, মানে এই লাইনের যত লোক আছে একাডেমিক টার্ম যারা বুঝে, তো তারা যে কেউ যাতে এই পিএইচডি ফাইলটা ওপেন করলে প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা গ্রুপ ধরে বুঝতে পারে যে এটা ওই জায়গায়, এটা ওই জায়গার, এটা ওই জিনিস, এটা ওই জিনিস। তো তার জন্য আমাদের এরকম কিছু ব্যবস্থা করতে হবে যে না, যখন সেভ করবো অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়ে সেভ করবো, যেটা সবাই চিনবে। সাধারণ মানুষ না চিনুক, এই লাইনে যারা কাজ করে তারা চিনবে, এটাই আমাদের উদ্দেশ্য। তো যখন গ্রুপ করব এবং সাথে সাথে করব, আমি হেডার নিয়ে কাজ করতেছি, হেডারে পার্ট বাই পার্ট গ্রুপ করে হেডারটা আমি আগে শেষ করব, তারপরেই আমি অন্য কোথাও যাব, তার আগে অন্য কোথাও যাব না। আমরা যদি ইনকমপ্লিট রেখে যাই, পরে দেখা যাবে ওই জিনিসটা আমাদের বাদই পড়ে যাবে, কারণ এখানে অনেক কাজ। কিন্তু যখন আমরা পুরো একটা সাইট বানাতে যাব, সেখানে কিন্তু 2000-3000 লেয়ার চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা জিনিস স্কিপ করে যাই বা ওটা পরে করব, সেক্ষেত্রে আমরা দেখবো যে ওই জিনিসটা আমরা ভুলে গেছি। তো ভুলে গেলে ওই জিনিসটা মানে ইনকমপ্লিট থেকে গেল। তখন হয়তো ইনকমপ্লিট মানে তো বুঝতেছেন, কমপ্লিট আর ইনকমপ্লিটের পার্থক্য তো আমরা বুঝি। পরে হয়তো প্রবলেমটা হবে, হয়তো আপনি না বুঝে ডেলিভারিও দিয়ে ফেলবেন, পরে দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে এটা তো কমপ্লিট না, তখন সেটা একটা কিন্তু নেগেটিভ ব্যাপার। যাই হোক, তো এই জিনিসগুলা যে সেকশনের কাজ, এগুলোকে আমরা সেকশন বলবো। হেডারটা একটা সেকশন, স্লাইডারটা একটা সেকশন, এদিকে অ্যাবাউট আস বলতেছে এটা একটা সেকশন। তো যে সেকশনটা আমরা ধরবো অবশ্যই সেটার কাজ পুরা শেষ করে, কিভাবে শেষ করব, এই যে আমরা লোগোটা আছে, আমরা এই লেয়ারটার নাম দিয়ে ফেলতে পারি যে লোগো, বা একটা লেয়ার আছে আমরা নাম নাও দিতে পারি, সমস্যা নাই। এখানে যদি টেক্সট লিখি, আমরা টেক্সটের মধ্যেই আমরা কি লিখি টেক্সটের সেটা চলে আসে না। আমরা যদি মাল্টি কথাটা লিখি, টেক্সটের সাথেই আমরা দেখতে পাবো যে মাল্টি লেখাটা দেখা যাচ্ছে, তাই না? তো আমরা বুঝে ফেলতে পারবো যে এটা লোগো, সমস্যা নাই। তো এখানে আমরা টেক্সটটা লিখবো, একটা লেয়ার থাকবে, এখানে 3টা সার্কেল তৈরি করতে হবে আমাদের, তাই না? 3টা সার্কেল আমরা একটা গ্রুপ করে ফেলবো। এটা আমরা বলতে পারি হোভার নামেও দিতে পারি, যে আমরা যখন, বা অ্যাক্টিভ বলতে পারি, যখন আমাদের অ্যাক্টিভ হচ্ছে এই জিনিসটা, তখন আমার এই সাইনটা চলে আসবে। অ্যাবাউট যখন অ্যাক্টিভ হবে, তখন এই 3টা সার্কেল অ্যাবাউটের নিচে চলে আসবে, এরকম না ব্যাপারটা? তো এই জিনিসটা আমরা অ্যাক্টিভ লিখে এই জিনিসটা আমরা গ্রুপ করে ফেলতে পারি 3টা সার্কেলকে। এটা একটা লেয়ারে থাকবে, সার্চ আইকন একটা লেয়ারে থাকবে, এবং এই দুইটা মিলে আরেকটা গ্রুপ হবে, সেটাকে আমরা বলতেছি নেভিগেশন আইকন বা ন্যাভ আইকন, সংক্ষেপে যেটা বলা হয় NAV, ন্যাভ আইকন বলতে পারি। এই যে আমার চলে গেল হেডারের যে জিনিসপত্রগুলা, এই সবগুলা ধরে আমি একটা গ্রুপ করব, সেটার নাম দিব আমি হেডার। আমার হেডার পার্টের কাজ শেষ, ঠিক আছে? পরে আমি চলে যাব স্লাইডারে। এর আগে আমি স্লাইডারে যাব না। স্লাইডারে কি আছে আমি তো বললাম যে টেক্সট আছে, একটা টেক্সট ফিল আছে, একটা বাটন আছে, টেক্সট আছে, নিচে আন্ডারলাইন একটা শেপ আছে, আর তার নিচে আছে একটা ইমেজ। ইমেজ কিভাবে নিতে হয় আমরা এই শিখছি না, ক্লিপিং মাস্ক শিখছি না ফটোশপে? আমরা সমস্ত ইমেজ নিব ক্লিপিং মাস্ক করে। হ্যাঁ, যত রকম ইমেজ আমরা ফটোশপে নিব সেই ওয়েব ডিজাইনের জন্য, ইউআই ডিজাইনের জন্য, সব আমরা ক্লিপিং মাস্ক করে নিব। এই ইমেজটা কি মনে হচ্ছে যে একটা মানুষের এইটুকু জায়গায় ইমেজ তোলা হয়েছে? ইমেজ কি সাধারণত এরকম তোলা হয়? ইমেজটা ফুলি তোলা হয়েছে সাধারণত, তাই না? তো ইমেজটা আমি মাস্কিং করে এইটুকু জায়গা রাখছি। আমার কাছে মনে হচ্ছিল, যে ডিজাইন করছে তার কাছে মনে হচ্ছিল যে এইটুকু রাখলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এদিকে একটা ডার্ক জায়গা পড়ে যাচ্ছে, এখানে যদি আমি হোয়াইট টেক্সট দেই সুন্দর ফুটে উঠবে। তো এই ব্যাপারটা তার কাছে হয়তো মনে হয়েছে, তার জন্য সে এইটুকু রাখছে ইমেজের। তো মাস্কিং করলে এই সুবিধাটা আমরা পাবো, ইমেজের পার্টিকুলার জায়গা আমরা ইউজ করতে পারবো। এই ইমেজটাই দিতে হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, আমি বলতেছি কয়টা করতে পারবেন আপনারা সেটা বলেন। কয়টা সেকশন করবেন, 2টা না 3টা? 3টা দিয়ে রাখি, তারপরে যে যে কয়টা করতে পারেন দেখাবো অবশ্যই। আমি একটু আগে ওভারঅল ব্রিফ করতেছি। হ্যাঁ, এই জিনিসটাতে দেখেন কি বলতেছে এখানে,
এটা চাইলে ইলাস্ট্রেটর থেকে করে আনতে পারেন অথবা ফটোশপে করতে পারেন। একটা সার্কেল আছে এখানে, একটা এম লেটার আছে তাই না, লেটারের নিচে একটা শ্যাডো তৈরি করছে, এটা ওপাসিটি দিয়ে করছে। এটা আমরা পেন টুল দিয়ে করতে পারি বা অন্য যে কোনো কিছু দিয়ে ইলাস্ট্রেটর থেকে আমরা বানায় নিয়ে আসতে পারি। শ্যাডোটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? নিজের পিসিতে বুঝতে পারবেন, বা ওইটা স্কিপও করে যেতে পারেন আপাতত, কেউ যদি পারেন করে ফেলতে পারেন। এখানে কি আছে, এটা বোধহয় একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য তাই না? এটা করার একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা যে কালার, হোয়াইট কালার না? স্যার আমি বলেছি ফার্স্টে দুটো সার্কেল করছে কি সার্কেল এটাও জানেন না? এফএক্স থেকে এফএক্স থেকে অবশ্যই। তো এখান থেকে স্ট্রোক দিয়ে দিতে পারেন। এখানে একটা টাইটেল আছে, টাইটেলের নিচে একটা শেপ আছে, আর হচ্ছে যে এখানে 3টা সেকশন আছে, 1 2 3ও লিখে দিছে। এখানে 2টা কথা আছে, এখানে আরেকটা শেপ আছে। এখানে কি করবেন, 3টার জায়গায় একটা বানাবেন আপনারা। এই একটা বানাবেন, একটা বানিয়ে এটাই কপি করবেন। কপি করলে দেখবেন যে চেঞ্জ করার কিছু নাই, এখানে টেক্সট একটু চেঞ্জ করে দিবেন আর নাম্বারটা চেঞ্জ করে দিবেন, আর সব এই 3টার নিচের জায়গা মানে যে ফিল্ডে যে টেক্সটগুলো এগুলো সেম থাকবে। এখানে একটু চেঞ্জ করতে পারেন বা না করলেও চলবে, নাম্বারটা চেঞ্জ করে দিবেন জাস্ট। হ্যাঁ, একটা বানাবেন, 3টা বানাতে যাবেন না। ইউআই ডিজাইনের কাজগুলো সাধারণত এভাবেই হয়। এখানে একটা 100% কাজ দেখতেছেন, এখানে ডিজাইনারের হয়তো করা লাগছে 50 থেকে 60% কাজ, বাকিগুলো আসছে কপি পেস্ট থেকে। হ্যাঁ, আমার কথাটা বোঝা গেছে? তো কাজ শর্টকাট যেভাবে হয় সেভাবেই করব আমরা। আমরা তো ডামি বানাচ্ছি, আমরা তো এক্সাক্ট কোনো ইনপুট দিচ্ছি না। যখন ডেভেলপমেন্ট হবে ক্লায়েন্টের কাছে যাবে, সে বলে দিবে, ডেভেলপার সেখানে বসাবে অথবা তাদের কোম্পানির লোকজন এটা বসাবে। আমরা ডামি বানাচ্ছি, তো আমাদের এখানে এত করার দরকার নেই, আমরা একটা বানাই কপি করব জাস্ট। আচ্ছা, এই 3টা সেকশনে আমি বললাম কিভাবে বানাবেন সেটা আমি বলছি। এখন একটু দেখাবো বানাবেনটা কিভাবে আসলে। আমি একটু কাজ করি, হ্যাঁ আপনারা দেখেন। এটা তো দেখানোর দরকার নাই, এটা হলে সব দেখাবো। আপনাদের তো 7 মিনিট আছে, 7 মিনিটে আর কি যতটুকু দেখান যায় দেখাতে চাচ্ছিলাম। আমি চাইলে এটা এইভাবে নিতে পারি। হ্যাঁ, ইনপুটটা না নিয়ে আমরা টেক্সট নিয়ে নেই, সেই তাড়াতাড়ি টেক্সট নিয়ে নিই, হ্যাঁ সেটা আমি বলতেছিলাম। এরকম তো টেক্সট পাওয়া যাবে না। এইখানে টেক্সট আমি ওপেন সেন্সই ইউজ করি সবসময়, যেটা আমার ভালো লাগে। ওপেন সোর্স তো আমার বসে পায় ডাউনলোড করে পান না? ইনস্টল করে নেবেন। এটা এতদিনে বললে হবে বলেন? মাল্টি বলতেছে, MULTI। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে একটু খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দেন। টেক্সটের ক্ষেত্রে আমরা কি মিলাবো? টেক্সটের ক্ষেত্রে আমরা হাইটটা অবশ্যই মিলাবো। হাইটটা যদি এক্সাক্ট করি দেখবো যে অনেকটাই সুন্দর লাগতেছে বা মানানসই লাগতেছে। হাইটটা কম আছে মনে হচ্ছে, তাই না? না ঠিক আছে, আইডিয়া কম আছে, শ্যাডো পাওয়া যাচ্ছে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে তাই না? আমার স্টার্টিং ছিল এটা, আমি কোনটা মিলাবো আগে? ফার্স্টে দেখেন আমি যেটা মিলাইছি সেটা হচ্ছে আমার যে নিচের যে বর্ডার ছিল, টেক্সটের যে নিচের মার্কটা ছিল, এটার সাথে আমি অ্যাডজাস্ট করব এবং স্টার্টিংটা ঠিক রাখবো। হ্যাঁ, তারপরে আমি যদি টেক্সটের সাইজ বড় করি, এটা এই দিকে বড় হবে, তো আমার ওই ক্ষেত্রে প্রবলেমটা হবে না। চাইলে টেক্সটের কালারটা অন্য দিয়ে রাখতে পারেন, তাইলে পার্থক্যটা বুঝতে পারবেন। হ্যাঁ, অন্য দিকে রাখেন। সেটা আপনারা করেন। এখানে মোটামুটি হয়ে গেছে, একটা লেয়ার চলে আসছে, দেখেন টেক্সটের পাশে নামটা চলে আসছে। তো এটা দেখে বুঝতে পারবে যে কেউ যে এটা আসলে লোগো টেক্সট ছিল। এখানে কি করব, একটা লেয়ার নেওয়ার কথা বলছিলাম, আমি একটা লেয়ার নিব। হোম লিখলাম, অনেক বড় হয়ে গেছে, ছোট করব। প্রথমে আমি হোমটাই মিলানোর চেষ্টা করব, হ্যাঁ তারপরে আমি অন্য জায়গায় যাব। অনেক ছোট লাগতেছে। আচ্ছা, এইটা কোন ফ্রন্টে লেখা হয়েছে সেই ফ্রন্টে লিখতে হয়তো ভালো করে মিলে দিত। আপনারা তো যদি না থাকে সেটা তো ইনস্টল করতে পারবেন না এখানে, আমার কথা বুঝছেন? আপনারা তো পিসিতে কোনো ফন্ট ইনস্টল করে নিতে পারবেন না। আমরা ক্যারেক্টার প্যানেল থেকে এখানে কয়টা জিনিস লাগবে সেটা আমি বলি। এটা তো আমরা এখান থেকেও করতে পারতেছি, ফন্ট চেঞ্জ করতে পারি, ফ্যামিলি চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি। আর যেটা লাগতে পারে সেটা হচ্ছে যে আমরা
লিডিং আর ট্র্যাকিং বলে দুইটা জিনিস শিখছি। একটা হচ্ছে দুইটা লাইনের মধ্যবর্তী যে গ্যাপ কম বেশি করে, সেটা হচ্ছে এই যে এটা লিডিং বলা হয় এটাকে। আর যে ট্র্যাকিং আছে, ট্র্যাকিং হচ্ছে দুইটা লেটারের মাঝখানে যে গ্যাপটা তৈরি করে। এই দুইটা জিনিস আমাদের লাগতে পারে। আমি এখানে 40 করে দিলাম, প্রায় মিলে গেছে, তাই না? জি। আচ্ছা, তো এখন আমরা যদি শুরু করি, এখান থেকে আমি স্পেস দিব 2টা 3 4 5 6 7 8 9 10 11। সে বলতেছে 11। আচ্ছা দেখি, মোটামুটি এটাও মিলে গেছে, তাই না? এখন যেটা কাজটা আমরা করতে পারি, আগে দেখানো উচিত ছিল। আচ্ছা, এই যে স্পেসটা মাঝখানের, এটা আমরা তো কপি করতে পারি, তাই না? কপি করে নিয়ে এটা আমরা রেখে দিব এবং এইখানে আসার পরে এই স্পেসটা পেস্ট করবে জায়গায়। পেস্ট করলে সার্ভিস, এটা মোটামুটি মিলে গেছে। এক্সাক্ট মিলানোর দরকার নেই আপাতত, বেশি চলে আসছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওইটা ঠিক করবো পরে। গ্যালারি আছে, এদিকে স্পেস কম আছে, কম বেশি হচ্ছে, তাই না? একটা করে স্পেস কেটে তো এটা আমরা পরে ঠিক করে দিতে পারবো। আপাতত আমরা যেটা নর্মাল দিছি, সাধারণত যেটা হয়, আমি বললাম যে জেপিজির জন্য হয়তো কম বেশি হতে পারে। যখন এই জিনিসটা বানানো হয়, এভাবে বানানো হয় যে আমি দুইটার মাঝখানে হোম আর অ্যাবাউটাসের মাধ্যমে মাঝখানে যেই গ্যাপটা দিছি, সেই গ্যাপটা আমি সব জায়গায় মেনটেন করব। এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইনের বৈশিষ্ট্য। তো সেই কাজটা আমরা করতে পারি। আপাতত যেহেতু আমরা এটা এখানে কপি করতেছি, সেক্ষেত্রে এটাতে যা আছে সেটাই আমরা করার চেষ্টা করব। আর কিছু আছে, ব্লগ পেজেস, অনেক কিছু আছে, সবগুলো দেখানো লাগবে। কন্ট্যাক্ট, চাইলে এই জিনিসগুলো ঠিক করা সম্ভব। ঠিক করে দিই। এটা আপনাদের পরীক্ষা, আপনারা করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যে জিনিসটা আসে, 5 মিনিট এক্সট্রা নেই। হ্যাঁ, ওকে, 5 মিনিট পরে ব্রেক নেবেন বেশি। হ্যাঁ, বেশি মানে ওই তখন থেকে ব্রেক কাউন্ট করবেন আর কি। আইকন নেওয়াটা একটু দেখায়, আইকন আমরা কিভাবে নিতে পারি। আচ্ছা, বললাম যে ইন্টারনেট কানেকশন যদি থাকে, আমরা আইকন অলরেডি আছে, কিভাবে নিব সেটা দেখাই। আপনাদের সবার পিসিতে একটা ফন্ট ইনস্টল করা আছে, সেটার নাম হচ্ছে ফন্ট অসাম। হ্যাঁ, ফন্ট অসাম। তো এই জিনিসটা ইনস্টল করা আছে, তো এটা আমরা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব, আইকনগুলো আমাদের ওয়েব থেকে নিতে হবে। এরকম একটা চিট শিট থাকে, চিট শিটে অনেক আইকন দেখা যায়। এখান থেকে আমরা আইকনগুলো কপি করে ফটোশপে পেস্ট করব। প্রসিডিউরটা আমি দেখাই। প্রথমে সার্চ করবেন ফন্ট অসাম। ফন্ট অসাম আসছে, চিট শিট লিখে সার্চ করতে হবে। হ্যাঁ, চিট শিট লিখে যদি সার্চ করি, তখন আমরা যে পেজটা পাবো, দেখেন এখানে অনেক আইকন আছে, তাই না? আমাদের দরকার ছিল সার্চ আইকন, তাই না? আমরা যদি কন্ট্রোল F দেই, দেখেন এখানে আমরা সার্চের একটা অপশন পেয়ে যাই। এটা ব্রাউজারের। যদি সার্চ লিখি আমরা SEA, আচ্ছা, সার্চ লিখলে দেখেন এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, মানে সে সাজেশন দেখায়, এই লেখাগুলো সে কোথায় কোথায় পাচ্ছে সে দেখাবে। আমি যদি পুরো সার্চটা লিখে ফেলি, এখানে একটা পাইছে। অনেক সময় এরকম হতে পারে এক নামের অনেক কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তো ফার্স্টে পেয়ে গেছি আইকনটা, তাই না? সেই কারণে ফার্স্টে নাও পেতে পারি। তখন যদি এন্টার দেই, কতগুলো এরকম সার্চ আছে বা সার্চ নামে কতগুলো ওয়ার্ড আছে সে এখানে দেখাবে। এখানে 3টা সে পাচ্ছে, তার জন্য সে 3টা দেখাচ্ছে। তো আমাদের দরকার ছিল এইটা। আমি এখান থেকে এই আইকনটা শুধু কপি করব। ভালো করে দেখে নেন, আইকনটা শুধু কপি করব কন্ট্রোল C দিয়ে। সি দিয়ে যদি কপি করি, এখানে আইকনটা অন্যরকম ছিল, তাই না? চাইলে এটা বানায় নিতে পারি ইলাস্ট্রেটর থেকে, অথবা এখান থেকে আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারি। যেহেতু এটা ফন্ট টেক্সট হিসেবে নিতে হবে, তো আমরা টাইপ টুলে যাব, টাইপ টুলে যে পেস্ট করব। এটা পেস্ট করলে দেখেন কীরকম আসছে, একটা 4 কোণা বক্স আসছে।
বক্স আসছে কি জন্য, আমার ফন্ট আছে এখানে মাইরিয়াড প্রো, তাই না? কিন্তু আমি ফন্টের নাম বলছিলাম ফন্ট আসাম, তাই না? কিবোর্ডে যদি আমরা এখানে দুইটা লেটার যদি টাইপ করি, সে সাজেশন দেখাবে ফটোশপ। ফন্ট আসাম ফার্স্টেই চলে আসছে, দেখেন ফন্ট আসাম রেগুলার বলতেছে। আমরা যখন এটা সিলেক্ট করে দিব, আইকনটা আমরা এখানে পেয়ে যাব। হ্যাঁ, আমরা সাইজ বড় করে নিতে পারবো এখান থেকে। এভাবে আমরা এটা নিতে পারি। ছোট আছে মনে হয়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই আইকনটাও পাওয়া যাবে খুব সম্ভবত। আর এটা যদি আমরা নাও পাই, এটা বানানো কিন্তু তেমন কোনো ব্যাপার না, তাই না? একটা এরকম 2 পিক্সেল হাইটের একটা রেক্টেঙ্গেল নিব, সেটা দুইবার কপি করব, এই তিনটা নিয়ে একটা গ্রুপ করে ফেলবো, তারপরে এই জিনিসটা আমরা বানায় তারপরে সেই জিনিসটা আমরা গ্রুপ করে ফেলবো ন্যাব আইকন নাম দিয়ে। এই যদি আমরা করি, আচ্ছা এটাও দেখাই দিই আমি কিভাবে করবেন। অনেকের হয়তো স্ট্রোক নিয়ে প্রবলেম থাকতে পারে। তিনটা বানাইছি, তাই না? তিনটা যদি আমি গ্রুপ করে ফেলি, একটা গ্রুপ হয়ে থাক, অসুবিধা নাই। আর এখানে আমরা যে সার্কেল টার্কেল বানাবো, এটা আমরা কিভাবে বানাতে পারি দেখেন। আমি মার্কিউ দিয়ে এটার হাইটটা নিলাম 36 আছে, এটা যদি উইথটা নেই, উইথটা বলতেছে সাধারণত সার্কেলের সেম হয় উইথ হাইট, তাই না? হ্যাঁ, দুইটাই 36 ছিল। এটা মনে রাখতে পারেন যে আপনাদের তো এই জিনিসই বানানো লাগবে। আমি যদি একটা ম্যানুয়ালি একটা সার্কেল তৈরি করি, সেটা এই শেপেরই তৈরি হবে। দেখেন একবারে বসে গেছে। আমি এখন স্ট্রোক দিতে যাচ্ছি, স্ট্রোক দিব এখান থেকে। হ্যাঁ, স্ট্রোকটা আউটসাইড না ইনসাইড হবে। স্ট্রোকটা ছিল খুব সম্ভবত 1 পিক্সেলের না 2 পিক্সেল, শিওর না। কালারটা ব্ল্যাকই ছিল, তাই না? কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে যদি দেই, তার আগে ফিল ওপাসিটি নামে একটা জিনিস শিখছিলাম আমরা, তাই না? এটা এখান থেকে আমরা নাল করে দিতে পারি, অথবা দেখেন এটা এখান থেকে নাল করছি, তো এখান থেকে নাল হয়ে গেছে। ফিল ওপাসিটিটা এখানে থাকে, এখান থেকে আমরা এটা নাল করে দিতে পারি। 2 পিক্সেল ছিল খুব সম্ভবত। হ্যাঁ, যাই হোক, এভাবে আমরা এটা বানাতে পারি। তো পুরো ব্যাপারটাকে, এই যে একটা গ্রুপ ছিল, এটা একটা গ্রুপ ছিল, এটাকে আমরা গ্রুপ করে নাম দিচ্ছি কি, ন্যাব আইকন। ন্যাব আইকন দিলাম, ওইটা সার্চ ছিল, এগুলাও হয়ে গেছে। আমি পুরোটাকে ধরে একটা আইকন নাম দিতে পারি, যে এটা কি ছিল আমাদের হেডার, তাই না? এটা কমপ্লিট না, আমার হেডারটা গ্রুপ হয়ে গেল। এখন আমি স্লাইডারটা পরে বানাবো। ইমেজ ক্লিপিং পাথ করার ব্যাপারটা তো দেখানো হয়েছে, তাই না? আরেকবার দেখাবো। এটা এটা বলেন, তাড়াতাড়ি বলেন। না, রেকর্ড হচ্ছে তো, মানে লেন্দি হয়ে যাচ্ছে তো। আচ্ছা, বলেন কোনটা, ক্লিয়ার করেন। ক্লিপিং পাথটা আমরা কোথায় করব? ক্লিপিং পাথ না, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। হ্যাঁ, মাস্ক করব। দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তো ইমেজের সাইজ অনুযায়ী যদি আমি একটা শেপ নেই, আমি আনুমানিক নিচ্ছি, আপনারা ঠিক মতো হিসাব করে নেবেন। তো আমরা চাচ্ছিলাম যে ইমেজটা এর মধ্যে থাকবে, তাই না? ইমেজটা এতটুকু জায়গার মধ্যে আছে, তাই না? আমাদের ইমেজের সাইজে সবসময় এরকমই পাবো তাও না। সেক্ষেত্রে আমরা ইমেজের কোনো পার্ট যদি বা কোনোটা যে আমরা চাচ্ছি যে এই অংশটুকু রাখতে চাই বা এই অংশটুকু রাখতে চাই না, মানে সেইটা দিয়ে দেখাই, সেক্ষেত্রে আমরা মাস্কিং করে সেই ব্যাপারটা করতে পারি। ইমেজ কপি করে নিয়ে আসার ব্যাপারটা তো ক্লিয়ার সবার কাছে, তাই না? সাইজ ছোট ছিল। বাইরে দিয়ে বের হয়ে গেছে না অনেক জায়গা, নিচ দিয়েও অনেকখানি চলে আসছে, তাই না? আমি যদি মাস্কিং করে ফেলি, ইমেজটা অবশ্যই মাস্কিং এর নিয়মটা মনে আছে না? ইমেজের লেয়ারটা উপরে থাকবে, শেপ লেয়ারটা নিচে থাকবে। তারপরে আমি অল্টার ধরে যখন কার্সরটা নিচে নিয়ে আসবো, কোনো কিছু ক্লিক করব না, জাস্ট কার্সরটা যদি নাড়াচাড়া করে নিচের দিকে আনলেই একটা ডাউন এরর মতো চলে আসে। ওই সময় যদি ক্লিক করি, মাস্কিং হয়ে যাচ্ছে, উপরের জায়গা নিচের জায়গা সবগুলা কেটে দিয়ে শেপটার মাপে ইমেজটা চলে আসছে। আমি এখন চাইলে ইমেজটা নাড়াচাড়া করে এটার পজিশন চেঞ্জ করতে পারি, অথবা আরো বড় করে আমি হয়তো চাচ্ছি এই গোলটুকু রাখবো, সাপোজ।
সেটা আমরা এভাবে করতে পারি। দেন বাইরের অংশটুকু বাদ পড়ে গেছে, ওইটা দেখা যাচ্ছে না, ওইটা ডিজাইনের মধ্যে নাই। ব্যাপারটা ক্লিয়ার কিভাবে করব? ঠিক আছে। আর বলতেছিলেন 3 নাম্বার এখানে সবাই যেতে পারবেন কিনা আজকে, সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। তো এটা কি দেখাবো এখন না পরে দেখাবো? ঠিক আছে।